বিয়েবাড়িতে ফয়েল পেপার মোড়ানো যে চিকেন ফ্রাইটা দেওয়া হয়, ওটা আমাদের কম বেশি সবারই অনেক পছন্দ। অনেকে দিন গুনতে থাকে যে কখন একটা বিয়ের দাওয়াত পড়বে আর কখন এই ধরনের মাংস খেতে পারবে। সো ভিউয়ার্স, দিন গণার দিন শেষ। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে কিভাবে বিয়েবাড়ির যে ফয়েল পেপার মোড়ানো চিকেন ফ্রাই রয়েছে সেটা তৈরি করার সহজ একটা রেসিপি, যেটা আপনারা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নিপা চট্টগ্রাম থেকে বলছি। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে বিয়ে বাড়ির ফয়েল পেপার মোড়ানো সেই চিকেন ফ্রাই রেসিপিটি। চলুন আর কথা বাড়াচ্ছি না, মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি চিকেন নিয়েছি, এখানে প্রায় 1 কেজি পরিমাণ চিকেন রয়েছে। এই চিকেনগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে কিছু উপকরণ রয়েছে, আর সবগুলো উপকরণই আমাদের বাসায় সব সময় থাকে। সো ভিউয়ার্স, রেসিপিটি শুরু করার আগে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না। আর এইদিকে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়োর রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এদিকে আমি জিরে গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো নিয়েছি, 3 টুকরো লেবু নিয়েছি। এদিকে নিয়েছি রাঁধুনি মাংসের মশলা, এদিকে নিয়েছি লবণ, একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম, রসুন বাটা, এরপর আদা বাটা। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়, আমি কিন্তু কোনো পেঁয়াজ বাটা অ্যাড করিনি বা পেঁয়াজ কুচিও অ্যাড করব না। পেঁয়াজ টোটালি স্কিপ করব এই ভিডিওতে, অর্থাৎ এই রেসিপিতে। সো যাই হোক, এখন আমি দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধের সাথে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর লেবুর রসটা অ্যাড করলাম। ইনস্ট্যান্ট টক দই তৈরি করে ফেলছি। তো ইনস্ট্যান্ট যে টক দইটা, এটা টক দইয়ের মতোই হয়ে থাকে। তো 5 থেকে 10 মিনিট আগে আপনারা চাইলে এই ধরনের টক দই তৈরি করে নিতে পারেন। এটি কিন্তু খুব সহজে তৈরি করে ফেলা যায়। জাস্ট গুঁড়ো দুধের সাথে সামান্য পরিমাণ পানি আর লেবুর রস দিয়ে আপনারা যে কোনো সময়ে ইনস্ট্যান্ট টক দই তৈরি করে ফেলতে পারবেন। তো এই রেসিপিতে টক দই অবশ্যই দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। আর এখানে আমি কর্নফ্লাওয়ারের সাথে ময়দার গুঁড়িগুলো অ্যাড করে দিচ্ছি। তো এটা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে, যেহেতু দেখতে পেয়েছেন নিশ্চয় যে বিয়েবাড়ির যে চিকেন ফ্রাইটা রয়েছে সেটা কিন্তু উপর দিয়ে অনেকটা ক্রিস্পি থাকে। যদি গরম গরম খেতে পারেন তাহলে বুঝতে পারবেন উপরটা মোটামুটি ক্রিস্পি থাকে। তো ক্রিস্পি ভাবটা আনার জন্যে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমি 12 টুকরো মাংস নিয়েছি এবং মাংসগুলোকে খুব ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব এবং এই যে গুলে রাখা টক দইটাও এখানে অ্যাড করে দিলাম। এই সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মেখে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর মাংসগুলোকে গোটা অবস্থায় কিন্তু এগুলোকে খুব ভালোভাবে কাঁটা চামচের দ্বারা গেঁথে নিয়েছি। এতে করে যেটা হবে, লবণ এবং এই সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের মধ্যে সেট হবে। তো চেষ্টা করবেন এই স্টেপটা ফলো করার জন্য। চাইলে আপনারা ম্যারিনেট করার পরেও সেই কাজ করে নিতে পারেন। সো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। তো পরিমাণ বুঝে সব কিছু অ্যাড করবেন। আর এখানে যে গোলমরিচ এবং গরম মশলার গুঁড়ো রয়েছে সেগুলো আমি অ্যাড করে দিলাম। হাফ চা চামচ করে যে আমি মরিচ এবং ধনিয়া গুঁড়ো রেখেছি, মরিচ এবং হলুদ গুঁড়ো রেখেছি সেটাও অ্যাড করে দিলাম। জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়ার মিশ্রণটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এখানে আমি দিয়েছি এটা রাঁধুনি মাংসের মশলা, তো সেটাও অ্যাড করে দিলাম। এরপর লেবুর রসটা অ্যাড করে দিলাম।
আপনারা এখানে কিন্তু লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও অ্যাড করে দিতে পারেন, সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেটা ইচ্ছে সেটাই অ্যাড করবেন। তো এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করেছি, কেননা লেবুর রসটা খুব ভালোভাবে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে এবং মাংসগুলো খেতে বেশ সুস্বাদু হয়, খুবই সফট হয়, ভিতরটা একেবারে জুসি জুসি হয়। সো যাই হোক ভিউয়ার্স, এখন খুব ভালোভাবে সব কিছু উপকরণ মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পর এর মধ্যে আমি এখন একটা ডিম ভেঙে দিব। সো ডিমটা অবশ্যই দিতে হবে, এই মাংসের এই রেসিপিতে ডিমটা অবশ্যই দিতে হবে, আর ডিমটা হবে নর্মাল টেম্পারেচারে। সো এখন ডিমটা অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে মেখে নিব। ডিমটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এরপর আমি যে মিক্স করে রাখা কর্নফ্লাওয়ার এবং ময়দার গুঁড়োগুলো এর মধ্যে অ্যাড করে দিব। তো চাইলে আপনারা এই পর্যায়ে ফ্রুট কালারও অ্যাড করতে পারেন। তো সবগুলো ময়দা অর্থাৎ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এমনভাবে সেট করতে হবে মাংসগুলো যাতে একেবারে জাস্ট এই পর্যায়ে চলে আসে। তো এই পর্যায়ে যখন চলে আসবে এর মধ্যে আপনারা চাইলে ফ্রুট কালার ব্যবহার করতে পারেন, কিন্তু ওটা স্বাস্থ্যকর না, এই জন্য আমি এটা স্কিপ করেছি যেহেতু আমি বাসায় তৈরি করছি। তো এবার আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে গেঁথে নিব। এটা আপনারা চাইলে লাস্ট পর্যায়ে করে নিতে পারেন অথবা শুরুতেই করে নিতে পারেন। সো যাই হোক, এতে করে যেটা হয় মাংসের ভিতরে খুব ভালোভাবে সব কিছু মশলা সেট হয়। আর এদিকে আমি সয়া সস 1 চা চামচ পরিমাণ দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মেখে তারপর রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে মাংসগুলো ম্যারিনেট করা হয়ে যাবে। সো যাই হোক, সব কিছু এখন একটা সাইডে রেখে দিলাম এবং চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিব এবং প্যানের মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তো এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ তেল দিয়েছি এবং তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ঠিক তখনই একটা একটা করে সবগুলো মাংস একটু দূরত্ব বজায় রেখে তারপর প্যানের মধ্যে দিয়ে দিব। এতে করে যেটা হবে একটার সাথে একটা লেগে যাবে না এবং খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। সো এটা কিন্তু সাবধানতার সাথে করে নিতে হবে। সো যাই হোক ভিউয়ার্স, এখন এই সাইডটা আমি 4 মিনিট ধরে ফ্রাই করে নিব। তো চুলার আঁচটা কিন্তু তখন কমিয়ে দিব। ফার্স্টে যদিও তেল গরম হওয়ার জন্য আমি হাই ফ্লেমে রেখেছি, বাট এরপরে চুলার আঁচটা একেবারে কমে রেখে তারপর 4 মিনিট একটা সাইড ভেজে নিয়েছি এবং একটা সাইড যখন 4 মিনিট ভেজে নেওয়া হয়ে যাবে এবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর অন্য সাইডটাও 4 মিনিট ধরে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর এরপর আবারও সেম তেলের মধ্যে এই মাংসগুলোকে ফ্রাই করে নিব। টোটাল এক একটা টুকরো মাংসকে ফ্রাই করতে আমার 8 মিনিট ধরে সময় লাগবে, একেবারে লো ফ্লেমে। সো মাংসের সাইজ বুঝে আপনারা ফ্রাই করবেন। সবগুলো মাংস আমি এইভাবে তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপর 4 মিনিট 8 মিনিট ধরে মাংসগুলোকে ফ্রাই করার পর আমি উঠিয়ে নিয়েছি এবং উঠিয়ে নেওয়ার পর মাংসগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা যখন হয়ে যাবে আবার কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে এভাবে গেঁথে নিব এবং আবারও সেম তেলের মধ্যে মাংসগুলোকে ফ্রাই করব, তাও আবার 4 মিনিট করে 8 মিনিট। সো এই প্রসেসটা অবশ্যই খেয়াল করতে হবে, কেননা এই মাংসগুলো এভাবে ফ্রাই করা হয়। এভাবে যদি ফ্রাই করা না হয় তাহলে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে কুক হয় না, অর্থাৎ মাংসের ভিতরটা পর্যন্ত সিদ্ধ হতে হয় না আর কি। তো চেষ্টা করবেন এভাবে ফ্রাই করার জন্য, এটাই এই মাংসগুলো ফ্রাই করার মূল প্রসেস। সো ভিউয়ার্স, কাঁটা চামচের সাহায্যে 4 মিনিট যখন হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দিব এবং অন্য সাইডটাও 4 মিনিট ফ্রাই করে নিব, তাও আবার একেবারে কম আছে। সো ফ্রাই করা হয়ে গেলে ঠিক যখন দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসছে অর্থাৎ ব্রাউন কালার হয়ে গেছে তখন একটা সাইডে নামিয়ে রেখে দিবেন, অর্থাৎ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। আর না হয় ফয়েল পেপারে মুড়িয়ে গরম ফয়েল পেপারে মুড়িয়ে রাখতে পারেন। সো এটাই হয়ে গেল বিয়ে বাড়ির সেই ফয়েল পেপার মোড়ানো মাংস, যেটা খেতে অসম্ভব সুস্বাদু।
আমার যেটা মনে হয়েছে বিয়েবাড়ির তুলনায় বাসায় যে মাংসগুলো ফ্রাই করা হয় সেটা কিন্তু বেস্ট। এটা অনেক সুস্বাদু হয়ে থাকে আর ভিতরটা খুবই জুসি হয়ে থাকে। তো বাসায় তৈরি করা মাংসগুলো কিন্তু বিয়েবাড়ির ফয়েল পেপার মোড়ানো মাংসটাকেও কিন্তু হার মানাবে। সো এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক হয়েছে কি না। সো ভিউয়ার্স, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।